কথা কতখানি পান, কেন্দ্রে যতগুলো ওষুধ থাকার কথা সেইগুলো কি আছে? আমরা বারবার এই কথা বলি যে মানে সিকনেস বেগর লাহান্তি গাহাতে বনবার, এডুকেশন ছাড়া কোনো সোসাইটি, কোনো রাষ্ট্র, কোনো কিছুরই উন্নতি হওয়া সম্ভব নয়। আমাদের সান্তালি মিডিয়াম এডুকেশনের যে অবস্থা, কি অবস্থায় আছে, পরিকাঠামোগুলো কেমন, পর্যাপ্ত শিক্ষক মহাশয়রা আছে, পর্যাপ্ত লাইট, ফ্যান, ছাত্রছাত্রীদের বসার জন্য জায়গা আছে, বোর্ড, সেগুলো ঠিকঠাক আছে? যে বই হাজার ঘন্টা ভুলে ভরা, এইদিকে মাতৃভাষায় শিক্ষার অধিকার, মাতৃভাষায় শিক্ষার অধিকার করে চিৎকার করে আমরা মরছি। কি অবস্থা আদিবাসীরা, কি অবস্থায় আছি আমরা? চতুর্দিক থেকে আদিবাসীদের উপর অত্যাচার চালানো হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুখানি সমস্যাটা হচ্ছে। আপনারা যদি এই মঞ্চের মধ্যে যদি আসেন এবং আপনারা এক কাজ করতে পারেন, যারা পিছনের দিকে আছে হোস্টেল ছাত্রাবাসের দিকে আপনারা যেতে পারেন, আমার আওয়াজ অতি অবশ্যই যাবে। এই চূড়ান্ত ঝড় জল অতিক্রম করে আপনারা যেভাবে দাঁতে দাঁত চেপে এই আদিবাসী জমিদের জন্য একজোট হয়ে এখানে আছেন, আপনাদেরকে আরেকবার শত কোটি প্রণাম এবং অন্তরে শ্রদ্ধা। আমাদের এই আদিবাসীদের পক্ষ থেকে বিশেষ কোনো মানে ডিম ভাগ বা বিশেষ কোনো বিরিয়ানির বন্দোবস্ত নেই। আপনারা নিজেদের তাগিদ থেকে এসছেন, আপনারা আদিবাসী, আপনাদের মধ্যে ওই আদিবাসীদের বিরসা মুন্ডার রক্ত বলছে, আমাদের শরীরে গঙ্গানারায়ণ সিংহের রক্ত বলছে, সিধু কানুর রক্ত বলছে, ফুলে কানুর রক্ত বলছে। সেই আদিবাসী আমরা, আজ এই আদিবাসীরা আমরা বঞ্চিত। একবার ভাবুন তো, এই এডুকেশনের কথা বলছিলাম, যেখানে এডুকেশন ছাড়া কোনো কিছুরই উন্নতি সম্ভব নয়। আমাদের আদিবাসী এলাকাতে যে স্কুলগুলো আছে, যে এডুকেশন সিস্টেম আছে, ভাবুন সব আদিবাসী হোস্টেলগুলো বন্ধ হয়ে পড়ে আছে। আমরা যারা এখন আদিবাসীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কর্মরত, কেউ আমরা স্কুলের শিক্ষক, কেউ কলেজের শিক্ষক, কেউ ব্যাংক কর্মচারী, কেউ রেল কর্মচারী, কেউ বা অন্য কোনো সেক্টরে আমরা কর্মরত, তারা কিন্তু কোনো না কোনো সময় ওই আদিবাসী হোস্টেলে কিন্তু ছিলাম। ওই আদিবাসী হোস্টেল থাকার দরুন আজ আমরা এখানে। রাষ্ট্র কিন্তু সুচিন্তিত উপায়ে সেই আদিবাসী হোস্টেলগুলোকে কিন্তু বন্ধ করছে। সরকার একাধারে আদিবাসীদের এলাকায় স্কুল খোলার জন্য এবং হোস্টেলগুলো খোলার জন্য, চালু রাখার জন্য বিভিন্ন অর্থ বরাদ্দ করছে, অর্থগুলো ফিরে যাচ্ছে, কিন্তু আদিবাসীদের হোস্টেলগুলো চালু হচ্ছে না। কেন চালু হচ্ছে না? আর হোস্টেলগুলো যে বন্ধ আছে, কেন একমাত্র আদিবাসীরাই কথা বলছে? আপনারা চিন্তা করে দেখুন তো। আমরা সর্বক্ষেত্রে যারা কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, আমরা এত সম্মান দিয়ে থাকি, অথচ যখন যাদবপুর ইউনিভার্সিটির কোনো আদিবাসী অধ্যাপিকার উপরে আক্রমণ হয়, কেন শুধুমাত্র আদিবাসীদেরকে উঠে পড়ে রাখতে হয়? সবক সরণীকান্ত মহাবিদ্যালয় যখন এক অধ্যাপিকার উপর যখন অত্যাচার হলো, কেন একমাত্র গুটি কয়েক আদিবাসী সম্প্রদায়ের যে সংগঠন, ওনাদেরকে কেন আওয়াজ তুলতে হলো? কেন আপামর জনসাধারণ বললেন না যে এটা আপামর আদিবাসীদের অপমান? কেন একটা দৈনিক যে যারা দাবি করে যে আমরা প্রথম সারি পত্রিকা, যারা কিনা দাবি করে যে আমাদেরকে না পড়লে পিছিয়ে পড়তে হবে, তারা তাদের পত্রিকার লাভের জন্য বিজ্ঞাপন দেয় যে পুরুলিয়ায় বেড়াতে আসুন। আদিবাসীদের যারা মহিলা আছে, সেই মহিলাদের সম্ভ্রম নিয়ে যা তা কথাবার্তা, যা তা কমেন্ট তারা সেই বিজ্ঞাপনের মধ্যে লেখেন। কেন সেই ক্ষেত্রে শুধুমাত্র আদিবাসীদেরকে এগিয়ে আসতে হয়? আপনারা চিন্তা করে দেখুন। মালদায় শুধু টুকুর উপরে যখন নৃশংসভাবে আক্রমণ চালানো হলো, অত্যাচার চালানো হলো, কেন একমাত্র আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন এবং আদিবাসী সম্প্রদায়ের যারা নেতা নেত্রী, ওনাদেরকেই কেন এগিয়ে আসতে হলো?
কেন সুদীপ টুডু আপামর পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের একজন শিক্ষক হয়ে উঠলেন না? কেন একমাত্র আদিবাসীদেরকে আদিবাসী হিসাবে এগিয়ে আসতে হচ্ছে? এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যখন কোনো আদিবাসী মহিলা সংগ্রাম নিয়ে কোনো কথা উঠছে, তখন আমরা যারা ভালো ব্র্যান্ডেড কোয়ালিটির পোশাক পরে আছি, আমরা অনেকে ভেবে নিচ্ছি যে এটা বোধ হয় তথাকথিত আদিবাসী গ্রাম বা একেবারে প্রত্যন্ত এলাকায় যারা, তাদের উপরেই আঁচটা পড়ছে। মনে রাখবেন, আমরা প্রত্যেকেই আদিবাসী। যখন কেউ কোনো আদিবাসী অধ্যাপিকার উপরে আওয়াজ যখন তুলছে, তখন মনে রাখবেন সেই লাঞ্ছন, সেই অপমানটা আপামর আদিবাসীর উপরে হচ্ছে। এই পুরুলিয়া বাঁকুড়ার লাগোয়া একটা এলাকা বা একটা গ্রাম, জামতল গ্রাম, সেই গ্রামের ব্রিজ নিয়ে অত্যন্ত দীর্ঘ আন্দোলন চলেছে। কেন মেইন স্ট্রিমের নিউজ চ্যানেল সেইটা নিয়ে খবর পড়ছে না? বিভিন্ন গ্রামে ঢোকার জন্য রাস্তাঘাট একেবারে অবস্থা খারাপ, এইরকম বৃষ্টি পড়লে কাদায় প্যাচপ্যাচা হয়ে যাবে। বিশুদ্ধ পানীয় জলের অভাব, এইগুলো তো আছে। এরই সঙ্গে সঙ্গে আমরা যারা আদিবাসী, আমরা যারা বলি যে একেবারে ভূমিপুত্র, আমরা হলাম জল জঙ্গল জমিনের আসল হকদার যারা, আমাদেরকে আমাদের অধিকারের জন্য আন্দোলন করতে হচ্ছে। এবং দেখুন, অন্য কেউ কিন্তু আন্দোলনে আসছে না। দুর্গা প্রকল্প বলুন, আপনি ওইদিকের যে কয়লা খাদান, হরিণ ঘাটার কথা বলুন, সমস্ত ক্ষেত্রে আপনারা দেখবেন যে যতগুলো পাহাড়, যখন পাহাড়ের উপরে আঘাত হানা হচ্ছে, পাহাড় ধ্বংসের কথা বলা হচ্ছে, তখন কিন্তু আদিবাসীরাই এগিয়ে আসছে। এবং আদিবাসীদের নিজেদের লড়াই কিন্তু নিজেদেরকেই বুঝতে হবে। আমাদের আদিবাসী কথা সাঁতার, আমাদের অলগুরু দীর্ঘকাল আগেই এই কথা বলে গেছিলেন, আমার ওরা লাগি, আমার দুয়ার লাগি, অকয় হবায় না আমজ্ঞান নিয়ে। আপনার যে ঘর, আপনার যে দুয়ার, আপনার যে অধিকার, সেইটা বুঝে নিতে আপনাকেই এগিয়ে আসতে হবে, আর কেউ এগিয়ে আসবে না। আপনারা এটা ভাববেন না যে আমাদের হয়ে আরো বিশেষ কেউ আসবে। কোন আমরা বরাবরই এটা কল্পনা করতে ভালোবাসি যে আমাদেরকে কেউ উদ্ধার করবে। আপনারা কেউ উদ্ধার করবে না। আদিবাসীদের লড়াই আদিবাসীদেরকেই করতে হয়। গঙ্গানারায়ণ সিং সর্দার অনেকদিন আগে আমাদেরকে এটা শিখিয়ে দিয়ে গেছেন। বিরসা মুন্ডা অনেকদিন আগে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তিলকা মাঝি অনেকদিন আগে আমাদেরকে এটা শিখিয়ে দিয়ে গেছেন। এতদিন আগে শিখিয়ে দিয়ে গেছেন যখন আমাদের ধারণা ছিল না যে ইংরেজদের মতো দৌড় দণ্ড প্রতাপ যে জাতি, যে জাতির গোটা রাজত্বে সূর্য ডোবে না, তাদের বিরুদ্ধে আন্দোলন করা যায়। আমরা আদিবাসীরা আপোষ করি না। সেই বীর সন্তান আমরা, সেই সিধু কানু ফুলো ঝানুদের বীর সন্তান হলাম আমরা। আমরা কোনো অবস্থাতেই আপোষ করবো না। কাজে দেখুন, এই কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি হোক বা ভারত জাগাত মাঝি পারগানা মহল, এর সঙ্গে সঙ্গে সবর সমিতি, ভূমি সমিতি, খোয়া সমিতি বা আরো অন্যান্য সমিতিদের সহযোগিতায় এই কিছুদিন আগে যেটা আমরা আন্দোলন করলাম যে ওয়েসিসের যে স্কলারশিপ, কেন ছাত্রদের স্কলারশিপ দেওয়া হবে, এর জন্য কেন আন্দোলন করতে হবে? ছাত্রদের পড়াশোনার জন্য যে স্কলারশিপ, তার জন্য কেন আন্দোলন করতে হবে? এবং মেইন স্ট্রিমের মিডিয়াগুলোকে খুব সুন্দরভাবে লিখছে যে ছাত্রছাত্রীদের বৃত্তি না পাওয়ার জন্য আদিবাসীদের আন্দোলন। স্কলারশিপটাকে এক প্রকার দেখানো হচ্ছে ভিক্ষা। এখন তো শাসক দলের এক মহাপুরুষ, যিনি এখন জেল খাটছেন, কুমড়ো পটাশ, উনি এক সময় বলেছিলেন যে এসসি এসটিরা স্কলারশিপের লোভে লেখাপড়া করতে যায়। কত লজ্জাজনক! এই আমরা একজোট নই বলে এই জাতীয় হনুমানগুলো আমাদের আদিবাসীদেরকে নিয়ে এত নেগেটিভ কথাবার্তা বলে। আমরা যদি এই যে এতগুলো সংগঠন আমরা যে একজোট হই, আমরা হয়েছি, আজ আমি আশার আলো দেখছি। বড়াবাজার একটা ইতিহাস বলল যে আদিবাসীরা আদিবাসী হিসাবে একজোট হতে পারে।
এতদিন পর্যন্ত আমরা যতজন আদিবাসী ছিলাম আমরা বিভিন্ন বিষয়ে খণ্ডিত ছিলাম। ভূমিজরা তাদের ভাষা বা অধিকার নিয়ে আন্দোলন করছিলেন, সাঁওতালরা ওনাদের ঐচ্ছিক লিপি বা সাঁওতালি মিডিয়াম এডুকেশন নিয়ে আন্দোলন করছিলেন, মুন্ডারাও ওনাদের ভাষা নিয়ে আন্দোলন করছিলেন, সভ্যরাও ওনাদের ভাষা নিয়ে আন্দোলন করছিলেন। এইখান থেকে বেরিয়ে এসে আমরা যে এই আইডেন্টিটিতে আসতে চলেছি যে আমরা আদিবাসী, এটাই আমাদের ওয়ান স্টেপ, মানে আমাদের বিজয়ের পথে এগিয়ে চলা। আমরা কিন্তু একজোট হতে পেরেছি, এত এত অ্যাসোসিয়েশন যে আমরা একজোট হতে পেরেছি, এটা কল্পনাতীত। আসুন আমরা একজোট হয়ে লড়াই করি। আর নাহলে দেখুন যে পুরুলিয়াতে যে আশা কর্মীর যে লিস্ট বেরোলো, আশা কর্মীদের দেখবেন এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটা খুবই কম। আমার আপনার বাড়ি বা গ্রামের আমাদের আত্মীয় স্বজন বা এলাকার পরিচিত যারা আছে, আমাদের যারা ভাই বোন যারা আছে, মা বোনেরা যারা আছে, তারাই কিন্তু ওই আশা কর্মীতে যাবে। সেই এসবি আধিকারিক কিন্তু আমাদেরকে মুখের উপর বলে দিলেন যে আশা কর্মী নিয়োগে সংরক্ষণের আশা কিন্তু করবেন না। একজন আধিকারিক তার সাংবিধানিক পদ হোল্ড করে উনি বলছেন যে আশা কর্মীর নিয়োগে সংরক্ষণের আশা করবেন না। মানে আপনারা বুঝতে পারছেন ইঙ্গিতটা কোন দিকে। এখনো যদি বুঝতে না পারেন, এখনো যদি দেরি করেন, হয়তো অনেকখানি দেরি হয়ে যাবে। সেই এসটিবিসি যে আশা কর্মী যেটা নিয়োগ হবে, যেটা চাকরির যেটা ঘটনা আমি যেটা বলছি, যারা চাকরি প্রার্থী সেই এসটি লিস্টে দেখবেন যে কেউ মন্ডল, বিশ্বাস, ঘোষ, সাঁতরায় এরা কিন্তু ঢুকে বসে থাকবে। আর ওদের উপর মানে বিষ পড়ার মতো এখন যেটা উঠছে ওটা হচ্ছে ফেক এসটি সার্টিফিকেট। আধিকারিকরা সব তার চেয়ারে বসে চোখ বন্ধ করে সব সই করছে। আর আদিবাসীরা যখন একজোট হয়ে আন্দোলন করতে যাচ্ছে, শুধু শুকনো আশ্বাস বা কোনো কোনো ক্ষেত্রে যখন দেখছেন যে এনারা সংখ্যায় কম, তখন ওনাদের উপরে এক প্রকার মানে কি বলবো, তাদেরকে একটা রুমের মধ্যে আটকে রেখে কনফাইন করে রেখে বলা হচ্ছে যে আপনাদের অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক কে সভাপতি, কোথায় আপনাদের অফিস অ্যাড্রেস, ইত্যাদি ইত্যাদি। তাদের উপর মানসিক নির্যাতন চালানো হচ্ছে। আপনাদের এই পুরুলিয়ার মাটিতেই কিন্তু হয়েছে। এইগুলোর বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলন দরকার। এবং আন্দোলন কিছুটা হয়েছে বলেও মোটামুটি আধিকারিকরা কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আশা কর্মীর বিষয়ে যে নিয়োগ, যেমন আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আরো অন্যান্য অ্যাসোসিয়েশনের যে সহযোগিতায় যে বিষয়গুলো উঠে এসেছিল যে আশা কর্মী নিয়োগে যাতে সংরক্ষণের বিষয় থাকে, আমাদের পুরুলিয়া জেলার বিএম থেকে শুরু করে যাবতীয় যত এসডিও এবং বিডিও থেকে শুরু করে হেলথ অফিসার যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা মিটিং কিন্তু হয়েছিল। অর্থাৎ আমরা যদি আন্দোলনটাকে সঠিক যদি নিয়ে যেতে পারি, আমরা যদি রিপিটেড হ্যামারিং যদি করতে পারি, তার আমরা একটা ফল পেতে কিন্তু বাধ্য। কাজেই আমাদের কিন্তু লড়াইয়ের মাটি কামড়ে ধরে রাখতে হবে। শুধু ঝুমি ঝুমি করে চিৎকার করলে হবে না। যখনই যে কোনো গ্রামে যে কোনো মানুষের উপর অত্যাচার হবে, সেটা কোনো মানুষ হতে পারে, কোনো মহিলা হতে পারে, কোনো স্বাস্থ্যকেন্দ্রের ইস্যু হতে পারে, কোনো স্কুলের ইস্যু হতে পারে, যে কোনো হোস্টেল খোলার ইস্যু হতে পারে, আপনারা কিন্তু একজোট হয়ে ঝাঁপিয়ে পড়বেন। আপনারা কিন্তু এটা ভাববেন না যে ওটা ওই এলাকার হচ্ছে, এটা আমাদের এলাকায় ভালো আছে। আপনারা জেনে রাখবেন, আপনার পাশের বাড়ির লোক যদি খারাপ থাকে, আপনি কোনোদিনও ভালো থাকতে পারবেন না। আমাদের যারা আদিবাসী আছি, আদিবাসী হিসাবে আমাদের একজোট হওয়ার প্রয়োজন। কাজে আজকের যে দিন, এই আজকের দিনটা হচ্ছে একটা শপথ নেওয়ার দিন যে যখনই আমরা কোনো আদিবাসী মানুষের উপর অত্যাচার দেখব, আমরা একযোগে ঝাঁপিয়ে পড়বো। আমরা কোনো অবস্থাতেই চিন্তা করব না যে ওই ব্যক্তিটি অমুক সম্প্রদায়ের নাকি অমুক কোনো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিলং করেন। আমাদের একটাই পরিচয় হওয়া উচিত, আমরা আদিবাসী। এবং এই আদিবাসীর মঞ্চ থেকে আপনারা মনে মনে শপথ গ্রহণ করুন যে যখনই দেখবেন যে আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, তখনই আপনারা একজোট হয়ে লড়াই করার চেষ্টা করবেন।
আর না হলে এই যে দেখুন যে ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 এটা কিন্তু প্রায় বদল হতে বসেছে। অরণ্য সংরক্ষণ বিধি 2022 এইটা যদি চলে আসে, আদিবাসীদেরকে কিন্তু বিনা অনুমতি নিয়ে যারা বিভিন্ন পাহাড় সংলগ্ন এলাকাতে আছে বা প্রত্যন্ত এলাকাতে আছে, আপনাদের কিন্তু কোনো ধরনের নোটিফিকেশন ছাড়াই আপনাদেরকে কিন্তু উচ্ছেদ করা হবে এবং এক ধার থেকে উচ্ছেদ করা হবে। এক প্রান্তে যখন উচ্ছেদ করা হবে, অন্য প্রান্তে যদি ভাবেন যে আমরা ঠিক আছি, তাহলে কিন্তু আমাদের এক করুণ দিন আমাদের জন্য অপেক্ষা করে আছে। কাজেই যখনই হচ্ছে দুর্গা প্রকল্পের উপরে, যখন অযোধ্যার উপরে যখন আক্রমণ এসেছে, কাজে আপনার বাড়িতেও আক্রমণটা আসতে বাধ্য। আপনি যদি চুপ করে থাকেন, সেই যে ধ্বংসলীলা হবে, সেই ধ্বংসলীলা যখন শুরু হবে, ওই সময় কিন্তু কান্নাকাটি করে কোনো পার পাবেন না। তার জন্য আপনি বা আপনারা যারা চুপ করে থাকবেন, তারা প্রত্যেকেই দায়ী থাকবে। কাজেই আমরা যদি ভাবি যে সেইখানে হচ্ছে মোহাম্মদ বাজারে হচ্ছে একটা কয়লা খানি, ওইটার জন্য আমরা কেন আন্দোলন করব, এই ভাবনা থেকে বেরিয়ে এসে প্রত্যেকটা আদিবাসীদের জন্য, আদিবাসীদের হয়ে সংঘবদ্ধ হিসাবে লড়াই করতে হবে। আমরা যখনই দেখবো যে একটা শহর পাড়ার মধ্যে যে স্কুল, সেই স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই, সেই স্কুলে শিক্ষকের জন্য আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। আমি একটা উদাহরণ দিই। বাঁকুড়া জেলার কিছুদিন আগে একজন শিক্ষক, যিনি বাংলা জানেন না, ইংরেজি জানেন না, এমন একজন শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিল। সেটা জানাজানির পরে এমন আন্দোলন হলো যে ওই আন্দোলনের এক সপ্তাহের মধ্যেই সেই শিক্ষককে বসানো হলো। কিন্তু এইদিকে মানে আমাদের পুরুলিয়াতে দেখুন, আমাদের বাঁকুড়াতে দেখুন, জঙ্গলমহলে দেখুন, অনেক অনেক সাঁওতালি মিডিয়াম স্কুল আছে, যে সকল শিক্ষকরা ন্যূনতম অলচিকি জানেন না, ন্যূনতম সাঁওতালি ভাষা জানেন না, কিন্তু বর্তমানে বখাল তবিয়াতে ওনারা শিক্ষকতা করছে। কেন করছেন? সেই একই তো সরকার, সেই একই তো প্রশাসন। বাংলা মাধ্যমের ক্ষেত্রে যখন সেই শিক্ষক সেই সংশ্লিষ্ট ভাষা জানেন না, যে ভাষাতে পড়ানো উচিত, সেই শিক্ষককে এক সপ্তাহের মধ্যে সরানো হচ্ছে। কিন্তু অলচিকি জানেন না, কিন্তু সাঁওতালি ভাষা জানেন না, সেই শিক্ষককে কেন বছরের পর বছর সেই একই স্কুলে নিয়োগ করা হচ্ছে? আপনি কি শুনেছেন যে মাদ্রাসাতে বা কোনো উর্দু মিডিয়ামের ক্ষেত্রে উর্দু ভাষা জানেন না বা উর্দু হরফ জানেন না, তাও উর্দু মিডিয়ামের শিক্ষক বা উর্দু ভাষার শিক্ষক? তাহলে সাঁওতালি মিডিয়াম এডুকেশনের ক্ষেত্রে সেটা হবে কেন? আপনারা কি দেখেছেন যে বাংলা সেখানে বইগুলো হাজার হাজার ভুল, কোনো ছবি নেই, কোনো গ্রাফ নেই, কিচ্ছু নেই, প্রমাণ করা আছে, কোনো তার আশেপাশে যে নির্দিষ্ট সংশ্লিষ্ট ডায়াগ্রাম দরকার, সেই ডায়াগ্রাম নেই। এইভাবে পার করে দেওয়া হয়েছে, বছরের পর বছর চলছে। আমরা মুখ বুঝে আমরা সহ্য করছি। আমরা ভাবছি যে আমি নেই, ইনি করবেন। ইনি ভাবছেন আমার তো লেখালেখি করার কাজ, উনি করবেন। উনি ভাবছেন আমার তো সামাজিক বিষয় নিয়ে আন্দোলন করার কাজ, উনি করবেন। আমরা প্রত্যেকেই ভাবছি এই কাজটা আমার নয়। কারা বঞ্চিত হচ্ছি? এই আদিবাসীরা বঞ্চিত হচ্ছি, আমরা বঞ্চিত হচ্ছি, আমাদের ছেলে মেয়েরা বঞ্চিত হচ্ছে। এডুকেশন ছাড়া কোনো জাতির কোনো দিনের জন্য উন্নতি সম্ভব নয়। আপনারা উঠে পড়ে লাগুন, আজ থেকে উঠে পড়ে লাগুন, কাল থেকে উঠে পড়ে লাগুন যে আমাদের আদিবাসী এলাকায় যতগুলো স্কুল থাকার কথা, যতগুলো শিক্ষক থাকার কথা আমাদের চাই। যতগুলো আবাসিক হোস্টেল, আদিবাসীদের হোস্টেল হোক বা আদিবাসী এলাকায় যে কোনো হোস্টেল হোক, যেগুলো বন্ধ হয়ে পড়ে আছে, 1 মাসের মধ্যে যেন সেগুলো খোলা হয়। আদিবাসী হোস্টেলগুলো বন্ধ আছে, আমাদের মানে অরিজিনাল প্রোডাক্টিভিটি কিন্তু বন্ধ আছে। আমাদের সমাজের কোমর কিন্তু ভেঙে যাবে যদি এইভাবেই চলতে থাকে। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনারা দেখুন, আপনারা একজোট হন, আপনারা মুষ্টিবদ্ধ করুন। আর না হলে কিন্তু আমাদের মানে এক করুণ মানে ধ্বংসের আমরা মুখোমুখি হতে বাধ্য। আমাদের এই জমিদের অভাবের সুযোগে আমাদের অনেকেই হয়তো এখানে মাহাতো ভাই বোনরা হয়তো আমার কথা শুনছেন, আপনারা অন্যভাবে জিনিসটাকে নেবেন না।
আমি দেখি যে একটা আশ্চর্য লাগে যে মাহাতো সম্প্রদায় একই সাথে ওনারা ব্রাহ্মণ, একই সাথে ওনারা ক্ষত্রিয়, একই সাথে ওনাদের এসসি সার্টিফিকেট আছে, একই সাথে ওবিসি সার্টিফিকেট আছে, আবার ওনারা এসটি বা আদিবাসী হওয়ার জন্য মাহাতো আদিবাসী সমাজ নিন। এবার বুঝুন। আর আমরা এটা কিছুতেই বুঝতে পারছি না বা আমরা বুঝতে চাইছি না যে যখনই যে কেউ হরিণ লুটের মতো যখনই আদিবাসী হয়ে যাবে, সেটা মন্ডল হোক, সেটা মাহাতো হোক, সেটা ভৌমিক হোক, সেটা হালদার হোক, সেটা রায় হোক, সেন হোক, সেন শর্মা হোক, বা মোহাম্মদ হোক, তাসলিম হোক, যে কেউ হোক, তখন কিন্তু আদিবাসী ট্যাগটা যেই তারা পাবে, আদিবাসীদের জমি কিন্তু তখন তারা সহজেই কিনে নিতে পারবে। এখন ওদেরকে যে মুসাক্কাত করতে হচ্ছে, আমরা বলছি যে এই করা উচিত, ওই করা উচিত, জমির পাটাতে এইগুলো করা উচিত, এইগুলো তো আলাদা করে আন্দোলনের দরকার তো ছিল না। কিন্তু দুঃখের বিষয়, এইগুলোর জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে এবং আদিবাসীদেরকে এটা বোঝা উচিত। এই যে যাবতীয় সমস্যার কথা বললাম, জমি হরমানোর কথা হোক, বা আমাদের যে আদিবাসীদের জাহের থান হোক, বা আমাদের বিভিন্ন আমাদের কমিউনিটির যেটা জাহের থান, বা যেটা আমাদের মানে মোরাল থান হোক, এইগুলোকে যে আমাদেরকে হইতে না হচ্ছে, বা আমাদের স্কুলের ঘটনা বললাম, হেলথ সেক্টরের ঘটনা বললাম, রাস্তাঘাটের কথা বললাম, পানীয় জলের কথা বললাম, ব্রিজের কথা বললাম, বনাধিকের আইনের কথা বললাম, এইগুলোর জন্য লক্ষ্য করবেন যে আর কেউ কিন্তু এগিয়ে আসবে না। আপনাদের প্রত্যেকের মধ্যে কিন্তু সেই ওই বীর আদিবাসীদের রক্ত বইছে, সেইটাকে একবার জাগিয়ে তুলুন। আপনাদেরকে দেখিয়ে দিতে হবে যে আপনারা তিলকা মাঝি সন্তান, আপনারা বিরসা মুন্ডা সন্তান। এই বলে, এবং আরেকবার যারা বড়াবাজার কমিটিতে যারা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছেন, সাথে সাথে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, পুরুলিয়া জেলা কমিটি, আর সাথে ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং সবর সমাজ, কোয়া সমাজ, ভূমি সমাজ, বঙ্গীয় আদিবাসী মাহালি সমাজ, বীরহর ভূমিকাতা, এনাদেরকে বা আরো যারা ক্লাব এখানে এসেছেন, সহযোগিতা করেছেন, আপনাদেরকে আরেকবার ফুলসা জোহার। আপনাদেরকে এটাই অনুনয় যে আপনারা জোটবদ্ধ হওয়ার জন্য মনে মনে প্রস্তুত হন এবং এই কথা আজকে এই জায়গা থেকে বুঝে যান যে আপনাদের লড়াই আপনাদেরকেই লড়তে হবে। আরেকবার আপনারা ভেতর থেকে সকলেই যারা আছেন ওই দূর দূরান্ত পর্যন্ত ভেতর থেকে যেন আওয়াজ আসে, আদিবাসী জমি জিতবে, আদিবাসী জমি জিতবে, তিলকা মাঝি জিতবে, आगे भी सारा मुझे भाग অশেষ ধন্যবাদ সম্মানীয় দর্শক দৃষ্টি মহাশয়কে। উনি আমাদেরকে পরিচালনা করতে হবে আদিবাসীদের সমস্যা এবং সমাধানের পথ বদলেছেন। সত্যি তো আমার ওরা লাগি, আমার ঘরের লাগি, আমার ঘরের লাগি, আমার ঘর লাগি, অতএব ভাই মেলা আমাদের মেলা। সত্যি আমাদের সমস্ত অধিকারকে আমাদেরকে দেখতে হবে। আমাদের অধিকারের জন্য, আদিবাসীদের অধিকারের জন্য, আদিবাসীদের ছাড়া অন্য কারো মাথা ব্যথা নেই। তাই আমাদেরকে সম্মানীয় প্রধান কৃষ্ণ মহাশয় সকলকে একত্রিত হয়ে আমাদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য আজ আন্তর্জাতিক আদিবাসী দিবসে আমাদেরকে এই বড়বাজার লেন্স ময়দান থেকে শপথ নিতে হবে। আমাদের বঞ্চনার শিকার, আমাদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য আমাদেরকে একতা এবং একজোট অবশ্যই হতে হবে। এখন আপনাদের সামনে
বক্তব্য তুলে রাখার জন্য আমি পরবর্তী অতিথিদেরকে নিয়ে আসছি। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রত্যেক অতিথি বর্গের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমরা যথাসময় অনুষ্ঠানটি শুরু করতে পারিনি বলে সময় একটু কম, তাই সময়ের উপর গুরুত্ব দিয়ে যাতে প্রত্যেক অতিথিদেরকেই আমরা ন্যূনতম সুযোগ দিতে পারি। আমাদের বিভিন্ন সাংস্কৃতিক দল আছেন, তাদের নাচ গানও আমরা যাতে দেখতে পাই, তাই প্রত্যেকের কাছে সময়ের উপর গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি বিশিষ্ট সমাজসেবী তথা অধ্যাপক শশীকান্ত মুর্মু মহাশয়কে। লালপুর কলেজের অধ্যাপক শশীকান্ত মুর্মু মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা তাকে বরণ করে নেব, তার পাশাপাশি বরণ করে নেব আমরা হয়তো যারা ইউটিউব বা মিডিয়া ঘাঁটি আমরা দেখেছি এই বছরে IASFA শর্ট ফিল্ম যে হয় সেই শর্ট ফিল্মের বেস্ট অ্যাক্টর তথা বিশিষ্ট শিক্ষক সভারাম টুডু মহাশয়কে আমরা সভারাম টুডু মহাশয়কে বরণ করে নিচ্ছি। সভারাম টুডু মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা বরণ করে নিচ্ছি লালপুর কলেজের অধ্যাপক তথা বিশিষ্ট সমাজ সুচারিয়া শশীকান্ত মুর্মু মহাশয়কে। বরণ করে নিচ্ছেন পুরুলিয়া জেলা কমিটির সভাপতি স্বপন কুমার সোরেন মহাশয়। এরপরে আমরা বরণ করে নিচ্ছি বেস্ট অ্যাক্টর সভারাম টুডু মহাশয়কে। বরণ করে নিচ্ছেন জেলা কমিটির সভাপতি স্বপন কুমার সোরেন। এরপর আপনাদের কাছে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের বিশেষ অতিথি সম্মানীয় মহোদয় ভাস্কর মহাশয়।